হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবার আগে আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আমার আগের ভিডিওতে এত ভালোবাসা দেখানোর জন্য। আমি তো ভাবতেই পারিনি যে ২ বছর পর ভিডিও দিয়ে আপনারা প্রায় ২,৩০০ মানুষ আমার ভিডিও দেখবেন। বিশ্বাস করুন আমি এটা একদমই আশা করিনি। আমার মনে হচ্ছে আমি সবার নাম ধরে সবাইকে থ্যাংক ইউ বলি। কিন্তু আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝতেই পারবো না আপনারা কে আমার ভিডিও দেখছেন। তাই এই ভিডিওটা নিয়ে আপনাদের মতামত যাই হোক না কেন, ভালো বা খারাপ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা গত ভিডিওতে কমেন্ট করেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। আজ এক্সপ্লেইন করব রিসেন্টলি রিলিজ হওয়া একটা মার্ডার মিস্ট্রি সিরিজ যার নাম হচ্ছে কোহরা সিজন 2। আশা করছি এই গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। সিরিজের শুরুতেই আমরা পাঞ্জাবের একটি মফস্বল শহর দেখতে পাই। এক শীতের সকালে একজন বয়স্ক মহিলা বাড়ি থেকে বেরিয়ে প্রার্থনা করছে। তখনই সে গোয়ালঘর থেকে গরুদের অদ্ভুত ডাক শুনতে পায়। সে গোয়ালঘরের দিকে এগিয়ে যেতেই দেখে গোয়ালঘরের দরজাটা খোলা। ভেতরে গরুগুলো কেমন যেন গো গো শব্দ করছে। মহিলাটি গোয়ালঘরের দরজার কাছে যেতেই দেখতে পায় তার একমাত্র মেয়ে প্রীত সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। এইদিকে দালেরপুরা পুলিশ স্টেশনের এসআই ধানওয়ান্ত পাশের মোড়ে একটা জিপে বসে আছে। পুলিশ স্টেশন থেকে কল করে তাকে প্রীতের মৃত্যুর খবর জানানো হলে সে মার্ডার স্পটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে স্পটে এসে দেখে এএসআই আমারপাল কনস্টেবল আহুজাকে নিয়ে সেখানে আগেই পৌঁছে গেছে। পরিবারের থেকে তারা জানতে পারে প্রীত স্বামী ও সন্তানকে নিয়ে বিদেশে থাকত। সে কিছুদিন আগে তার বাবার বাড়িতে বেড়াতে এসেছে। মেয়েটিকে দেখে কনস্টেবল আহুজা বলে সে এই মেয়েটিকে আগেও কোথায় যেন দেখেছে, তবে কোথায় দেখেছে সেটা তার ঠিক মনে পড়ছে না। ধানওয়ান্ত মেয়েটার ডেড বডি চেক করে বলে মেয়েটাকে হয়তো শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, কারণ তার গলায় দাগ দেখা যাচ্ছে, তবে তার পেটের মধ্যে একটা ধারালো কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমারপাল বলে মেয়েটা আসলে কি কারণে মারা গেছে সেটা ফরেনসিক টেস্ট করলেই বোঝা যাবে। তবে খুনটা যেহেতু গোয়ালঘরের মধ্যে হয়েছে তাই সেখানে আগে থেকেই অনেকের ফিঙ্গারপ্রিন্ট আছে। তাই তারা মার্ডার স্পট থেকে খুনির কোনো এভিডেন্স ঠিকমতো কালেক্ট করতে পারবে না। তখনই সেখানে প্রীতের ভাই অনুরাগ আসে। সে জানায় গতরাতে সে স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। সকালে প্রীতের মৃত্যুর খবর পেয়ে সে ফিরে এসেছে। ধানওয়ান তাকে জিজ্ঞেস করে তাদের বাড়িতে আর কে থাকে। অনুরাগ বলে তাদের বাড়িতে কালীন নামের একজন ৭-৮ বছর ধরে কাজ করে। সে গতরাতে তার ভাতিজির বিয়ের কথা বলে বাড়িতে গেছে। এটা শুনে ধানওয়ান তাকে তাড়াতাড়ি বাড়িতে ডাকতে বলে। এরপর পুলিশ প্রীতের রুমের দিকে যেতেই দেখে রুমে যাওয়ার সিঁড়িতে এমনকি রুমের ভেতরেও রক্তের দাগ লেগে আছে। সব জায়গায় রক্তমাখা পায়ের ছাপ দেখা যাচ্ছে, তবে জুতার ছাপটা বাইরে থেকে ঘরের ভেতরে প্রবেশ করেছে, কিন্তু ঘরের ভেতর থেকে বাইরে যাওয়ার কোনো দাগ নেই। এএসআই আমারপাল ধানওয়ান্তকে নিয়ে প্রীতের পুরো ঘরটা সার্চ করে। তারা প্রীতের ভাবি টুইঙ্কেলকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে প্রীত তার হাজবেন্ড স্যামের সাথে আমেরিকায় থাকতো। তাদের একটা ছেলে ও একটা মেয়েও আছে। তবে কয়েক মাস আগে প্রীতের তার হাজবেন্ডের সাথে কিছু একটা নিয়ে খুব ঝামেলা হয়। তাই প্রীত একাই আমেরিকা থেকে চলে এসে এখানে থাকতে শুরু করেছিল। তারা যখন টুইঙ্কেলের সাথে কথা বলছিল তখনই আমারপাল খেয়াল করে একটা লোক প্রীতের ভাই অনুরাগের কাছে টাকা চাইতে এসেছে। তবে অনুরাগ লোকটাকে কোনো রকমে বুঝিয়ে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেয়। এরপর তারা বাড়িটার চারদিকে চেক করে দেখতে পায় বাড়ির দেয়ালের উপরে কাচে রক্ত লেগে আছে। তাই তারা ধারণা করে খুনি হয়তো এই দিক দিয়েই বাড়িতে ঢুকেছে। ঢোকার সময় কাচে পা লেগে কেটে গেছে। এরপর সিঁড়ি দিয়ে প্রীতের রুমে যাওয়ার সময় রক্তমাখা পায়ের ছাপ পড়েছে। তবে প্রীতকে তার রুম থেকে বের করে গোয়াল ঘরে নিয়ে সেখানে খুন করা হয়েছে। সেখানে খুনি ও প্রীতের মধ্যে ধস্তাধস্তিও হয়েছিল। এরপর কনস্টেবল আহুজা আমারপালকে প্রীতের একটা রিল দেখায়। সেই রিলে প্রীত জনি নামের একটা ছেলের সাথে ডান্স করছে। এরপর থানায় পৌঁছে ধানওয়ান্ত ইন্সপেক্টরকে কেসের সম্পর্কে সব ডিটেলস জানায়। সে বলে খুনির ব্যাপারে তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি, ফরেনসিক টেস্ট করার পরেই মৃত্যুর কারণ জানা যাবে। এখানেই ইন্সপেক্টরের কথা থেকে আমরা জানতে পারি ধানওয়ান্তকে এর আগে কোনো কেসের জন্য সাসপেন্ড করা হয়েছিল, কারণ সে কেস ইনভেস্টিগেশন করতে ভুল করেছিল। তবে ইন্সপেক্টর জানায় কেউ আর সেই কথা মনে রাখেনি। তাই প্রীতের কেসটা ধানওয়ান্তের কাছে একটা সুযোগ। এই কেসটা সলভ করে ধানওয়ান্ত আবারও নিজেকে প্রমাণ করতে পারবে।
ইন্সপেক্টর ধানওয়ান্তের উপরে ভরসা রেখে তাকেই প্রীতের কেসটা হ্যান্ডেল করতে দেয় আর এএসআই আমারপালকে তার সহযোগী বানাতে বলে, কারণ আমারপাল এর আগেও অনেকগুলো মার্ডার কেস সলভ করায় তার এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে। ইন্সপেক্টরের কথা মতো আমারপাল এবার জেসি নামের একটা ছেলের সাথে দেখা করতে আসে। রিলে প্রীত জনি নামে যে ছেলেটার সাথে ডান্স করছিল সেই ছেলেটা হলো একজন ডান্স টিচার, আর এই জেসি হলো জনের স্টুডেন্ট। প্রীতের মৃত্যুর পর থেকে পুলিশ জনিকে কোথাও খুঁজে পাচ্ছে না, তাই আমারপাল জনির খোঁজ নেওয়ার জন্য জেসির কাছে আসে। আমারপাল জিজ্ঞেস করে জনির ফোন বন্ধ, তার স্টুডিও বা বাড়িতে কোথাও তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে সে কোথায় গেছে। জেসি বলে তার জনির কাছ থেকে ডান্স শেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সে অনেক চেষ্টা করেও জনির একাডেমিতে চান্স পায়নি, তাই সে জনির ব্যাপারে কিছুই বলতে পারবে না। এদিকে ধানওয়ান্ত প্রীতের ছোটবেলার বান্ধবী চারুর সাথে দেখা করতে আসে। চারু ছোটবেলা থেকেই প্রীতের বেস্ট ফ্রেন্ড, তাই ধানওয়ান্ত চারুকে প্রীতের ব্যাপারে জিজ্ঞেস করে। তবে চারুর হাজবেন্ডের এই ব্যাপারটা একেবারেই পছন্দ হয় না, সে চাইছিল না এইসব খুনের ব্যাপারে তাদেরকে জড়ানো হোক। সে চারুকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে প্রীতের অনেকগুলো ছেলের সাথেই সম্পর্ক ছিল, তাই তারা এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলতে চায় না। ধানওয়ান্ত চারুকে দেখে বুঝতে পারে সে হয়তো প্রীতের ব্যাপারে তাকে কিছু বলতে চায়, কিন্তু হাজবেন্ডের ভয়ে সে তার সামনে কিছুই বলতে পারছে না। সেদিনকার মতো ইনভেস্টিগেশন শেষ করে আমারপাল বাড়ি ফিরে আসে। আমারপাল তার স্ত্রী সিল্কির সাথে থাকে। এদিকে ধানওয়ান্ত বাড়ি ফিরে দেখে তার স্বামী জগদীশ তখনও বাড়ি ফেরেনি। ধানওয়ান্ত বুঝতে পারছে তার স্বামী জগদীশকে এখন কোথায় পাওয়া যাবে, তাই সে একটা লোকাল বার থেকে তার মদ্যপ স্বামীকে বাড়িতে ফিরিয়ে আনে। জগদীশ প্রায় প্রতিদিনই বাড়ি গিয়ে ড্রিঙ্ক করে মাতাল হয়ে থাকে। পরের দিন সকালে ধানওয়ান্ত চারুর ছেলের স্কুলে গিয়ে চারুর দেখা পায়। সেখানেই সে চারুকে প্রীতের ব্যাপারে জিজ্ঞেস করে। চারু বলে প্রীত ছোটবেলা থেকেই অনেক জেদি একটা মেয়ে ছিল, সে যা বলতো সেটা করেই ছাড়তো। স্বামীর সাথে ঝামেলা হওয়ার পর প্রীত ডিভোর্স ফাইল করে। এরপর সে বাচ্চাদের কাস্টাডির জন্য লড়াই করেছিল। বাচ্চাদের আমেরিকা রেখে আসলেও সে সবসময় শুধু তাদের কথাই ভাবতো। প্রীত যেহেতু খুব ভালো ডান্স করত, তাই ডিভোর্সের পর চারুই তাকে বলেছিল সে যেন নতুন করে আবারও ডান্স শুরু করে। জনি ছিল তার ডান্স পার্টনার, তবে তারা একজন আরেকজনকে অনেক ভালোবাসতো। তবে চারু অনেকবার তাকে জনির সাথে সম্পর্কে জড়াতে না করেছিল, কিন্তু প্রীত তার কোনো কথাই শোনেনি। প্রীত জানতে পেরেছিল জনির আগে বানি নামের একটা গার্লফ্রেন্ড ছিল। সে আগে জনির সাথে একাডেমিতে কাজ করত, তবে এখন ছোটখাটো মিউজিক ভিডিওতে কাজ করে। এবার ধানওয়ান্ত চারুকে প্রীতের হাজবেন্ডের কথা জিজ্ঞেস করে। চারু বলে ডিভোর্সের সময় প্রীতের সাথে স্যামের খুব ঝামেলা হয়েছিল। এরপর বাচ্চাদের কাস্টাডি চাইতে গেলে সে প্রীতকে কল করে অনেকবার থ্রেট দিত। তবে চারু জানায় সে গত কয়েক মাস ধরে প্রীতের সাথে খুব একটা যোগাযোগ করতে পারেনি, তাই পরবর্তীতে প্রীত কি করছিল সেটা সে কিছুই জানে না। এরপর চারু ধানওয়ান্তকে তার ফোন নাম্বার দিয়ে বলে আর কিছু জিজ্ঞেস করতে হলে আমাকে ফোন করবেন। এটা বলে সে তার ছেলেকে আনতে চলে যায়। এদিকে আমারপাল কনস্টেবল আহুজাকে নিয়ে জনির বাড়িতে আসে। জনির বাবা জানায় ৩-৪ দিন আগে জনি বাড়ি থেকে বেরিয়ে যায়, এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। তখনই কনস্টেবল আহুজা জনির বিছানার নিচ থেকে একজোড়া কাদামাখা দুর্গন্ধযুক্ত জুতা বের করে আনে। জনির বাবা জানায় হয়তো জনি যাওয়ার আগে সেগুলো বিছানার নিচেই রেখে গেছে। আমারপাল টেবিলের ওপরে একটা এটিএম স্লিপ পায়, যেখানে দেখা যাচ্ছে আজ সকালে জনির অ্যাকাউন্ট থেকে ৩০,০০০ টাকা তোলা হয়েছে। তাই আমারপাল জনির বাবাকে ভয় দেখিয়ে সত্যি কথা বলতে বলে। জনির বাবা বলে আজ সকালে জনি বাড়ি ফিরে বলেছিল তার টাকা লাগবে, তাই সে এটিএম থেকে টাকা তুলে জনিকে দিয়েছিল। এরপর টাকা নিয়ে জনি কোথায় গেছে সেটা সে জানে না। এদিকে প্রীতের বাড়ির কাজের লোক কালীন থানায় আসে। সে ধানওয়ান্তকে বলে তার ভাতিজির বিয়ের জন্য সে টুইঙ্কেলের কাছে আগে ছুটি নিয়েছিল। সেদিন রাতে 11:30টার ট্রেনে সে বাড়ি চলে যায়। তবে যাওয়ার আগে রাত 10:30 থেকে 11টার মধ্যে সে প্রীতকে একটা ছেলের সাথে দেখা করতে দেখেছিল। এটা শুনে ধানওয়ান্ত কালীনকে জনির ছবি দেখায়। কালীন জানায় সেদিন এই ছেলেটাই দেখা করতে এসেছিল। সে বলে যখন সে স্টেশনে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে বের হয়েছে তখনই সে প্রীতকে জনির সাথে দেখেছিল। তারা দুজন কোনো এক বিষয় নিয়ে খুবই রাগারাগি করছিল। এমনকি প্রীত জনিকে একটা থাপ্পড়ও মেরেছিল। জনিও প্রীতকে ধরতেই যাচ্ছিল, তবে তখনই কালীন চলে আসায় সে তাড়াতাড়ি বাইকে উঠে চলে যায়। এরপর প্রীত কালীনকে অনুরোধ করে বলেছিল সে যেন বাড়ির কাউকে এই কথা না বলে। তাই কালীন বলে জনি সেই সময় চলে গেলেও সে হয়তো পরে ফিরে এসে প্রীতকে খুন করেছে।
কিছুক্ষণ পর আমার পাল জনির জুতো জোড়া নিয়ে ধানওয়ান্তের কাছে আসে। সে জানায় জনি আজ সকালে 4:30টার দিকে বাড়ি এসেছিল। এরপর সে টাকা নিয়ে কোথায় চলে গেছে সেটা কেউ জানে না। ধানওয়ান্ত আমার পালকে জানায় সে প্রীতের ফোনটা ফরেন্সিকে টেস্ট করতে দিয়েছে। কালকের মধ্যেই প্রীতের কল রেকর্ডের লিস্ট চলে আসবে। কল লিস্টে কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা সেটা দেখে আমাকে জানাবে। পরের দিন আমার পাল তার ভাবি রাজির বেবি শাওয়ারের প্রোগ্রামে আসে। সে তার স্ত্রী সিল্কিকে নিয়ে তার বড় ভাই পার্থিপের বাড়িতে এসেছে। তবে তার ভাই পার্থিপ মন খারাপ করে ঘরে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে এইসব প্রোগ্রাম নিয়ে খুব একটা খুশি না। আমার পাল এসে তাকে জিজ্ঞেস করলে পার্থিপ জানায় সে আজ রাতে একটা ধর্মশালায় যাবে। সে কবে ফিরে আসবে তার কোনো ঠিক নেই। আমার পাল তাকে বোঝানোর চেষ্টা করে যে ভাবির এমন অবস্থায় তাকে একা রেখে তুমি কেন যাচ্ছ। তবে পারদীপ জানায় তাকে যেতেই হবে। এদিকে ধানওয়ান তখন একটা হসপিটালে বসে আছে। তারা আইভিএফ পদ্ধতিতে বাচ্চা কনসিভ করার চেষ্টা করছিল। তখনই কনস্টেবল আহুজা তাকে কল করে জানায় তারা একজন ইনফরমারের কাছ থেকে জানতে পেরেছে যেদিন প্রীতকে খুন করা হয়েছিল সেদিন জনিকে বাস স্ট্যান্ডে দেখা গেছে। আহুজা আরও জানায় যে প্রীতের কল রেকর্ডও চলে এসেছে। এদিকে সেদিন প্রীতের দাহ সংস্কার করা হচ্ছে। প্রীতের পরিবারের লোক আর আত্মীয় স্বজনরাও সেখানে উপস্থিত আছে। তখনই দেখা যায় মাহি নামের একটা মেয়ে দূরে দাঁড়িয়ে এই সব কিছু দেখছে। আসলে মাহির সাথে প্রীতের ভাই অনুরাগের অবৈধ সম্পর্ক আছে। এই কথাটা অনুরাগের পরিবারে সবাই জানে। তাই টুইঙ্কেলের মাহির এখানে আসাটা খুব একটা পছন্দ হচ্ছিল না। এটা দেখে টুইঙ্কেলের ছোট ভাই কারামজোত মাহির সাথে কথা বলতে যাচ্ছিল। তবে কারামজোতের বন্ধু বাল্লু তাকে থামায়। এইদিকে অনুরাগ মাহিকে বুঝিয়ে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেয়। প্রীতের হাজবেন্ড স্যামও তার বাবাকে নিয়ে সেখানে এসেছে। তবে তাদের দেখে অনুরাগ খুবই রেগে গিয়ে বলে তুমি এখন কেন এখানে এসেছো? এত মাসেও তো তুমি প্রীতের একবারও খোঁজ নাওনি। তবে প্রীতের মা তাকে থামিয়ে বলে স্যাম এখনও প্রীতের স্বামী, তাই প্রীতের দাহ সংস্কার করার দায়িত্ব স্যামের। এই কথা শুনে স্যাম প্রীতের চিতায় আগুন জ্বালিয়ে দেয়। এদিকে ধানওয়ান্ত হসপিটালে তার ট্রিটমেন্ট করাচ্ছে। ধানওয়ান্তের স্বামী জগদীশের তার সাথে হসপিটালে এসে স্যাম্পল দেওয়ার কথা ছিল, কিন্তু সে আজ কাল করে করে একদিনও হসপিটালে আসেনি। তাই এসব নিয়ে ধানওয়ান্ত মনে মনে খুব চিন্তায় আছে। সেদিন রাতে ধানওয়ান্ত আমারপালকে নিয়ে বাস স্ট্যান্ডে আসে। তারা এক দোকানির সাথে কথা বলে জানতে পারে আজ ভোরবেলা জনি তার দোকান থেকে পান আর সিগারেট কিনেছিল। এরপর সে কোনো একটা বাসে উঠে চলে গেছে। তবে সে কোথায় গেছে সেটা দোকানি বলতে পারছে না। জিজ্ঞাসাবাদ শেষ করে ধানওয়ান্ত আর আমারপাল সেখান থেকে চলে যেতেই দেখা যায় একটা ছেলে এসে দোকানিকে তার মা বাবার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে সে ছবিতে থাকা দুজনকে চেনে কিনা। এদিকে ধানওয়ান্ত আমারপালকে নিয়ে বাস স্টেশনের সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। তখনই ধানওয়ান্তের ফোনে প্রীতের কয়েকটা কল রেকর্ড পাঠানো হয়। প্রীত জনিকে ধমকি দিয়ে বলছে তুই ভুল মেয়ের সাথে পাঙ্গা নিয়েছিস, তোর কথা মতোই আমি সবকিছু করেছি, আর তুই ভেবেছিস তুই আমাকে ধোকা দিয়ে এখান থেকে পালিয়ে যাবি। তবে আমি আর সহ্য করব না, আমি কালকে গিয়ে পুলিশের কাছে তোর নামে কমপ্লেন করব। এটা বলেই রাগে গজগজ করতে করতে প্রীত কলটা কেটে দিয়েছিল। তারা সিসিটিভি চেক করে দেখতে পায় আজ ভোরবেলা কেউ একজন বাইকে করে জনিকে বাস স্টেশনে ড্রপ করে দিয়েছিল। সিসিটিভি জুম করতেই আমারপাল বুঝতে পারে যেই ছেলেটা জনিকে ড্রপ করে দিয়েছিল সেই হলো জেসি, যার সাথে সে গতকাল কথা বলেছিল। আমারপাল বুঝতে পারে জেসি তাকে মিথ্যে কথা বলেছে। তাই সে তখনই গিয়ে একটা মেলা থেকে জেসিকে ধরে ফেলে। এদিকে চারু ধানওয়ান্তকে ফোন করে বলে তার কাছে প্রীতের কিছু ভয়েস মেসেজ আছে যেগুলো স্যাম তাকে পাঠিয়েছিল। সে মেসেজগুলো ধানওয়ান্তকে ফরওয়ার্ড করে দেয়। ধানওয়ান্ত সেগুলো শুনতে গিয়ে দেখে একটা মেসেজে স্যাম প্রীতকে বলছে তুই কি ভেবেছিস তুই ওই ডান্সারের সাথে কি করছিস সেসব আমি জানি না, তুই তাড়াতাড়ি আমার টাকা ফেরত দে, না হলে এর পরিণতি খুবই খারাপ হবে। তাদের ভয়েস মেসেজ থেকে ধানওয়ান্ত বুঝতে পারে স্যামের সাথে প্রীতের টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয়েছিল। তাই সে এবার স্যামকেও সন্দেহ করতে শুরু করে। এদিকে আমারপাল জেসিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে জনি হিমাচল প্রদেশের বাসে উঠেছিল, তার মানে সে হিমাচল প্রদেশে পালিয়ে গেছে। এখানেই আমরা স্যাম ও প্রীতের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। বিয়ের পরে স্যাম প্রায়ই বিভিন্ন মেয়েদের সাথে ফোনে চ্যাট করত। এটা নিয়ে তার প্রীতের সাথে মাঝে মাঝেই ঝামেলা হতো। একদিন প্রীত সন্দেহ করে স্যাম কোনো মেয়ের সাথে চ্যাট করছে, তাই সে স্যামের ফোনটা চেক করতে যায়, কিন্তু দেখে স্যাম তার ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। এটা থেকেই প্রীত সন্দেহ করে স্যাম পরকীয়ায় জড়িয়ে পড়েছে। তাই এটা নিয়ে তাদের দুজনের মধ্যে খুব ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্যাম প্রীতকে থাপ্পড় মেরে দেয়। তাই প্রীত এটা সহ্য
করতে না পেরে তার ছেলে মেয়েকে সেখানে রেখে বাবার বাড়ি চলে আসে। এটা দেখিয়েই সিন চলে আসে বর্তমানে। পরের দিন সকালেই ধানবাদ আমারপালকে নিয়ে আবারও ইনভেস্টিগেশনে বের হয়। ধানবাদ প্রথমে তার স্বামী জগদীশের দোকানে আসে। জগদীশের ছোটখাটো একটা টেইলারের দোকান ছিল। ধানবাদ বুঝতে পারে জগদীশ মাতাল হয়ে বসে আছে। তবুও সে বলে আজ জগদীশকে হসপিটালে গিয়ে স্যাম্পল দিতে হবে। তবে জগদীশ তার কথা শুনছে না দেখে ধানবাদ রেগে সেখান থেকে বেরিয়ে আসে। তারা এবার প্রীতের স্বামী স্যামের সাথে দেখা করতে যাচ্ছে। আমারপাল ধানবাদকে বলে প্রীত কিছু একটা নিয়ে জনিকে ধমকি দিচ্ছিল। আবার এদিকে স্যাম প্রীতকে টাকার জন্য ধমকি দিচ্ছে। তাই এদের তিনজনের মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। তারা স্যামের কাছে এসে প্রীতের সাথে তার কি ঝামেলা হয়েছিল সেটার ব্যাপারে জিজ্ঞেস করে। স্যাম জানায় আমেরিকাতে লাভলি নামের একটা মেয়ে তার বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করত। এমনকি প্রীত চলে যাওয়ার পর এখনো লাভলি তাদের দেখাশোনা করে। সে তাদেরকে ওই দিন রাতের ঘটনাটাও বলে। স্যাম বলে সেদিন রাতে আমি রাগের বশে প্রীতকে চড় মেরেছিলাম। তবে আমি এরপর তাকে সরিও বলেছিলাম। সে আমাকে পরকীয়া নিয়ে বারবার সন্দেহ করত। তাই সে সেদিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। সে যে টাকা নিয়ে প্রীতকে ধমকি দিচ্ছিল এই ব্যাপারে জানতে চাইলে স্যাম তার কোনো উত্তর দেয় না। সে কথা ঘোরানোর জন্য বলে প্রীত যেদিন খুন হয় আমি তো এখানে ছিলাম না। আপনারা ওর বড় ভাই অনুরাগকে গিয়ে ধরুন। শুনেছি অনুরাগ প্রীতকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। তার সাথে একদিন প্রীতের নাকি হাতাহাতিও হয়েছিল। এটা নিয়ে প্রীত অনুরাগকে লিগ্যাল নোটিশও পাঠিয়েছিল। তবে তাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছে সেটা আমি বলতে পারবো না। স্যাম আরও জানায় সে অনেকবার প্রীতকে বাড়ি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রীত এতই জেদি মেয়ে ছিল যে সে স্যামের কোনো কথাই শোনেনি। ধানবাদ আবারও তাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করলে এবার স্যাম বলে সে আমেরিকাতে রেস্টুরেন্টের ব্যবসা করে। তার সেখানে 2টা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের ব্যবসা চালাতে তার প্রতি মাসে অনেক টাকা খরচ হয়। প্রীত যেদিন বাড়ি থেকে বেরিয়ে যায় তার পরের দিনই সে তাদের বিজনেস অ্যাকাউন্ট থেকে $6 লক্ষ তুলে নিয়েছিল। স্যাম তাকে অনেকবার টাকা ফেরত দেওয়ার কথা বলেছে। তবে প্রীত বলেছিল সে টাকা তখনই ফেরত দেবে যখন স্যাম তাদের বাচ্চাদের কাস্টাডি প্রীতকে দেবে। তবে স্যামের মতে আমেরিকাতে তাদের বাচ্চাদের একটা ভবিষ্যৎ আছে। তারা ছোট থেকে সেখানে বড় হয়েছে আর এখন সেখানেই স্কুলে যায়। তাই প্রীত বললে সে তাদের বাচ্চাদের কিভাবে এখানে পাঠিয়ে দেবে। ধানবাদ জিজ্ঞেস করে আপনি প্রীতকে ধমকি দিচ্ছিলেন কেন? স্যাম বলে আমি রাগের মাথায় হয়তো প্রীতের সাথে অনেক রাগারাগি করেছি। কিন্তু আমি ওর কাছে অনেকবার আমার ভুল স্বীকার করেছি। তবে প্রীত আমার কোনো কথাই না শুনে জনি নামের ওই ডান্সারের সাথে মেলামেশা করত। সে তার জেদের বশে আমার ও আমাদের বাচ্চাদের লাইফ নষ্ট করে দিয়েছে। এমন অবস্থায় আমার মাথা কি করে ঠিক থাকবে বলুন? স্যামের সাথে কথা বলে ধানবাদ ও আমারপাল ফিরে আসছে। ধানবাদ আমারপালকে বলে এই ধরনের টাকা পয়সার লেনদেনের কেসে বেশিরভাগ সময় খুনি পরিবারের ভেতরেরই কেউ হয়। স্যাম যেহেতু অনুরাগের ব্যাপারে খোঁজ নিতে বলেছে তাই ধানবাদ আমারপালকে অনুরাগের ব্যাপারে সব ইনফরমেশন বের করতে বলে। এদিকে অরুণ নামের যে ছেলেটা যে তার বাবা মাকে খুঁজছিল সে থানায় আসে তার বাবা রাকেশের খোঁজ করতে। সে পুলিশকে বলে তাদের বাড়ি ঝাড়খণ্ডে। 20 বছর আগে তার বাবা পাঞ্জাবে কাজ করতে এসেছিল। সে পাঞ্জাব থেকে তার বাবার পাঠানো একটা চিঠিও দেখায়। কিন্তু এরপরে তার বাবা আর কোনো যোগাযোগ করেনি। তাই সে চিঠির ঠিকানা অনুযায়ী তার বাবাকে এখানে খুঁজতে এসেছে। অরুণের কথা শুনে পুলিশ তাকে একটা ফর্ম দিয়ে তার বাবার সব ইনফরমেশন সেখানে লিখতে বলে। এরপর তারা অরুণের কাছে থাকা তার বাবা মায়ের ছবিটার একটা ফটো তুলে নেয়। এদিকে আমারপাল কনস্টেবল আহুজাকে নিয়ে জনির গার্লফ্রেন্ড বানির সাথে দেখা করতে আসে। বানি জানায় জনির সাথে তার সম্পর্ক ছিল ঠিকই কিন্তু অনেক আগেই তাদের ব্রেকআপ হয়ে গেছে। সে আগে জনির স্টুডিওতে কাজ করত কিন্তু ব্রেকআপের পর তার সাথে কোনো যোগাযোগ নেই। তাই জনি কোথায় গেছে কি করছে এসব সে কিছুই জানে না। তারা যখন কথা বলছিল তখনই বানির ফোনে একটা কল আসে। বানিকে কলে কথা বলতে দেখে আমারপালের তার ওপর সন্দেহ হয়। তাই সে আহুজাকে বানির কল রেকর্ড বের করতে বলে। কারণ কিছুক্ষণ আগে ফোনে বানিকে কথা বলতে শুনে আমারপালের বেশ সন্দেহ হয়। তার মনে হচ্ছে বানি তাদেরকে মিথ্যে কথা বলছে। সেদিন রাতে আমারপাল বাড়ি ফিরে দেখে সিল্কি তাদের ভাবি রাজিকে তাদের বাড়িতে নিয়ে এসেছে। সিল্কি তাকে এ ব্যাপারে আগে কিছুই জানায়নি। এটা নিয়ে আমারপাল বেশ বিরক্ত হয়। সিল্কি বলে তোমার ভাই ভাবিকে এই অবস্থায় একা ফেলে রেখে চলে গেছে। ভাবির এখন সব সময় দেখাশোনার লোক দরকার। তাই আমি তাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আমারপাল এই ব্যাপারে
ব্যাপারটায় বেশ বিরক্ত হলেও পরিস্থিতি দেখে সে আর কিছুই বলতে পারছে না। পরের দিন সকালে জনির ডান্স স্টুডিওর মালিক ধানওয়ান্তের সাথে দেখা করতে আসে। সে জানায় জনি তার স্টুডিও ভাড়া নিয়েছে ঠিকই, তবে কয়েক মাস ধরে তার জনির সাথে দেখা হয়নি। স্টুডিওর মালিক আরও জানায় টাকার অভাবে এবার তাকে স্টুডিওটা বিক্রি করে দিতে হবে। তবে সমস্যা হচ্ছে জনি স্টুডিওটা ভাড়া নেওয়ার সময় তাকে 10 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছিল। এই কথা শুনে ধানওয়ান্তের একটু খটকা লাগে, কারণ জনি বা তার বাবার এত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না। তাহলে জনি একসাথে 10 লক্ষ টাকা কোথায় পেল? এরপর ধানওয়ান্ত আমারপালকে নিয়ে প্রীতের উকিলের সাথে দেখা করতে আসে। এই উকিলের সাহায্যেই প্রীত অনুরাগকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল। যাওয়ার পথে আহুজা তাদের বাণীর কল রেকর্ড পাঠায়। তারা দেখে হিমাচলের একটা নাম্বার থেকে বারবার বাণীকে কল করা হচ্ছে। মানালির একটা ক্যাফে থেকে সেই কলগুলো করা হয়েছে। এবার সবকিছু দেখে ধানওয়ান্ত আমারপালকে বলে তার মনে হচ্ছে প্রীত স্যামের অ্যাকাউন্ট থেকে যে $6 লক্ষ তুলে নিয়েছিল তার মধ্যে থেকে সে জনিকে 10 লক্ষ টাকা দিয়েছে, কারণ জনির পক্ষে স্টুডিওর অ্যাডভান্সের জন্য এত টাকা দেওয়া সম্ভব নয়। তাই প্রীত যখন জনির সাথে সম্পর্কে জড়ায় তখনই জনি প্রীতের থেকে টাকা নিয়েছে। তবে কয়েক মাস পরেই প্রীত জনি আর বাণীর রিলেশনশিপের কথাটা জানতে পেরেছে। তাই সে টাকা ফেরত দেওয়ার জন্য জনিকে ধমকি দিচ্ছিল। প্রীত যেহেতু জনিকে পুলিশে কমপ্লেন করার ধমকি দিয়েছিল, তাই হতে পারে জনি বাঁচার জন্য প্রীতকে খুন করে পালিয়ে গেছে। এদিকে প্রীতের স্বামী স্যামও পরকীয়ায় জড়িত আছে। এবার প্রীতের ব্যাংক স্টেটমেন্ট চেক করলেই বোঝা যাবে স্যাম কতটা সত্যি বলছে। সবকিছু ভেবে ধানওয়ান্ত আমারপালকে বলে আমি না হয় আগামীকাল প্রীতের লয়ারের সাথে দেখা করব, আর তার ব্যাংক স্টেটমেন্ট আমি জোগাড় করব। তুমি আজ রাতেই আহুজাকে নিয়ে মানালি চলে যাও, সেখানে গিয়ে জনিকে ধরে আনো। তাই তারা ধানওয়ান্তের কথা মতো সেদিন রাতেই মানালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় কথায় কথায় আহুজা আমারপালকে ধানওয়ান্তের একটা ঘটনার কথা বলে। একবার ধানওয়ান্তকে একটা এনআরআই মার্ডার কেসের দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে কোর্টে কেসের ভুল ডকুমেন্ট সাবমিট করায় তাকে সাসপেন্ড করা হয়। এ কারণে ধানওয়ান্তকে নিয়ে তখন মিডিয়ায় অনেক সমালোচনাও হয়েছিল। তাই ডিপার্টমেন্ট বাধ্য হয়ে তাকে 1 বছরের জন্য সাসপেন্ড করে দেয়। সেই সময় ধানওয়ান্তের একমাত্র ছেলে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই সবাই বলাবলি করে ছেলের মৃত্যুর পর সিম্পেথি হিসেবে ধানওয়ান্তকে আবারও ডিপার্টমেন্টে জয়েন করতে দেওয়া হয়। সেই ঘটনার পর থেকেই ধানওয়ান্ত তার ছেলের যেই মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে গিয়ে অপেক্ষা করে। এইদিকে দেখা যায় স্যাম তার পরিবারকে নিয়ে কয়েকদিন পরে আমেরিকা ফিরে যাবে। লাভলি সেদিন তার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিল, তাই স্যাম নিজের গাড়িতে করে লাভলিকে বাড়িতে ড্রপ করে দিতে যায়। এখানেই তাদের দুজনের কথা থেকে বোঝা যায় স্যাম আর লাভলির মধ্যে অনেকদিন ধরেই একটা সম্পর্ক চলছে। তবে এই কথাটা তারা সবার থেকে গোপন রেখেছে। স্যাম লাভলিকে ড্রপ করতে এসে যেই তাকে কিস করে তখনই পাড়ার একজন লোক তাদের হাতে নাতে ধরে ফেলে আর পুলিশকে খবর দেয়। এখানেই আমরা আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এবার দেখা যায় প্রীতের সাথে তার ভাই অনুরাগের আসলে কি নিয়ে ঝামেলা হয়েছিল। সেই সময় প্রীত ও জনির সম্পর্কের ব্যাপারে পুরো গ্রামে কথা ছড়িয়ে পড়ে। অনুরাগও এটা জানতে পেরে প্রীতকে সেই ব্যাপারে প্রশ্ন করে। অনুরাগ খুবই রেগে গিয়ে বলে প্রীতের কারণেই তাদের পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। এটা শুনে প্রীতও খুবই রেগে যায় আর বলে তুমি যেটা করছো তা থেকে পরিবারের সম্মান বাড়ছে। সে এখানে অনুরাগ ও মাহির সম্পর্কের কথা বলছিল। এমনকি প্রীত জানতে পেরেছে অনুরাগ নিজের জমি বিক্রি করে মাহিকে একটা বাড়িও বানিয়ে দিয়েছে। তবে এই ঘটনা এতদিন বাড়ির কেউ জানতো না। অনুরাগ রেগে গিয়ে বলে আমার জমি বিক্রি করে আমি দিয়েছি, তাতে তোর কি? প্রীত বলে তুমি যেটা বিক্রি করেছো সেটা শুধু তোমার জমি নয়, সেখানে আমার ও মার দুজনেরই সম্পত্তির ভাগ আছে। তুমি এতদিন তোমার ইচ্ছে মতো সম্পত্তি নষ্ট করেছো, কিন্তু এখন আমি আর চুপ করে থাকবো না। আমার যেটা অধিকার সেটা আমি আদায় করে ছাড়বো। তাই পৈতৃক সম্পত্তির ভাগ নেয়ার জন্য প্রীত অনুরাগকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল। এটা দেখিয়ে সিন আবারও বর্তমানে ফিরে আসে। গতরাতে স্যাম ও লাভলিকে ধরে পাড়ার মানুষ থানায় নিয়ে এসেছে। ধানওয়ান্ত থানায় আসার পর স্যামের ঘটনাটা জানতে পেরে বলে আপনি যেহেতু পরকীয়ায় জড়িত আছেন আর ফোন করে আপনার স্ত্রীকে ধমকি দিচ্ছিলেন, তাই প্রীতের মার্ডার কেসে আপনিও এখন একজন সাসপেক্ট। এমনকি স্যামের সাথে সাথে লাভলিও এখন এই কেসের সাসপেক্ট, কারণ প্রীতকে সরিয়ে দিতে পারলেই স্যাম আর লাভলির রাস্তা পরিষ্কার হয়ে যায়। তাই লাভলি নিজের স্বার্থের জন্য প্রীতকে খুন করতে পারে, আবার স্যাম ও লাভলি দুজনে মিলেই এটা করতে পারে। ধানওয়ান্ত বলে যতদিন এই কেসটা সলভ না হচ্ছে ততদিন স্যাম বা লাভলি কেউই দেশের বাইরে যেতে পারবে না। এরপর তারা দুজনের পাসপোর্টও জমা নিয়ে নেয়। এরপর ধানওয়ান্ত প্রীতের ব্যাংক স্টেটমেন্টটা ভালো করে চেক করে। সে দেখে স্যাম তাদেরকে ঠিকই বলেছিল। প্রীত স্যামের বিজনেস অ্যাকাউন্ট থেকে অনেক বড় অঙ্কের একটা টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল। এদিকে
এদিকে আমারপাল ও আহুজা মানালিতে পৌঁছে গেছে। তারা সেই ক্যাফেতে গিয়ে ক্যাফের মালিককে জনির ছবি দেখায়। ছবিটা দেখে ক্যাফের মালিক চিনতে পারে। সে জানায় জনি একটা বিদেশি মেয়েকে নিয়ে কয়েকবার তার ক্যাফেতে এসেছিল। সে ক্যাফে মালিকের ফোন থেকেই অনেকবার বানিকে ফোন করেছিল। তবে সে জনি বা বিদেশি মেয়েটার নাম ঠিকানা কিছুই জানে না। লোকটা জানায় অনেক বিদেশিরাই এখানে মনেস্ট্রিতে মেডিটেশন করতে আসে, তাই মনেস্ট্রিতে গিয়ে খোঁজ নিলে সেই মেয়েটার খোঁজ পাওয়া যেতে পারে। সেই মতো আমারপাল ও আহুজা মনেস্ট্রির অফিসে গিয়ে কথা বলে। অফিস থেকে বলে অনেক বিদেশিরাই তাদের এখানে কোর্স করতে আসে। শেষ কোর্সটা তাদের দুদিন আগেই শেষ হয়েছে। যারাই এখানে মেডিটেশন করতে আসে তাদের নাম আর তারা যে লোকাল হোটেলে থাকে তার ঠিকানা তাদের রেজিস্ট্রি খাতায় লেখা থাকে। তাই তারা রেজিস্ট্রি থেকে 12 জন বিদেশি মহিলার নাম ও ঠিকানা নিয়ে তাদের মানালির বিভিন্ন হোটেলে খুঁজতে শুরু করে। এদিকে পরের দিন অনুরাগ তার জমি বিক্রি করতে দালালের জন্য অপেক্ষা করছে। দালাল এসে জমিটার পাশে একটা পুরনো ওয়্যার হাউস দেখতে পায়। সে ওয়্যার হাউসের ভেতরে দেখতে চাইলে অনুরাগ বলে সেটার ভেতরে তার অনেক পুরনো মালামাল পড়ে আছে, তাই সে এখন ওয়্যার হাউসটা খুলে কাউকেই দেখাতে পারবে না। তখনই সেখানে প্রীতের মৃত্যুর দিন যেই লোকটা অনুরাগের কাছে টাকা চাইতে এসেছিল সে আবারও এসে অনুরাগের কাছে টাকা চেয়ে রাগারাগি করতে থাকে। তবে অনুরাগ ভাবছে দালাল যদি তার পাওনাদারের কথা জানতে পারে তাহলে তার জমি বিক্রি করতে ঝামেলা হতে পারে। তাই সে লোকটাকে কোনো রকমে শান্ত করে তার থেকে আরো 1 সপ্তাহের সময় নিয়ে তাকে ফেরত পাঠিয়ে দেয়। এদিকে দালাল এসে অনুরাগকে জানায় যে ক্লায়েন্টরা তার জমি কিনতে চাইছিল টুইঙ্কেলের ভাই কারামজোত তাদেরকে কল করে ধমকি দিয়ে বলে তারা যেন অনুরাগের জমি না কেনে, কারণ অনুরাগ মাহির সাথে পরকিয়া করে টুইঙ্কেলকে ধোকা দিয়েছে। তাই কারামজোত কিছুতেই অনুরাগকে তার জমি বিক্রি করতে দেবে না। অনুরাগ বুঝতে পারে কারামজোত অনেক প্রভাবশালী একজন লোক, তাই কারামজোতের কথা অমান্য করে অনুরাগের জমি কেনার সাহস কারও নেই। এদিকে তখন ধানবান্ধ প্রীতের লয়ারের সাথে কথা বলতে আসে। লয়ার তাকে জানায় জমি জমা নিয়ে ঝামেলা হওয়ার কারণেই প্রীত তার ভাই অনুরাগকে লিগাল নোটিশ পাঠিয়েছিল। এই সপ্তাহেই নোটিশের ডেডলাইন শেষ হওয়ার কথা ছিল। ডেডলাইন শেষ হলেই কেসটা কোর্টে উঠত। তবে তার আগেই প্রীতের খুন হয়ে যায়। সব শুনে ধানবান্ধ সন্দেহ করছে হতে পারে অনুরাগ তার সম্পত্তি বাঁচানোর জন্যই প্রীতকে খুন করেছে। এমনটাও হতে পারে সে নিজে খুন না করে অন্য কাউকে দিয়ে খুনটা করিয়েছে। ধানবান্ধ তখনই আমারপালকে কল করে জানায় প্রীত স্যামের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করার পরে সে কয়েক মাস আগেই নিজের অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা তুলেছিল। তার মানে প্রীত সেই 10 লক্ষ টাকা জনিকেই দিয়েছিল। তাই এখন তাদের যে কোনো মূল্যে জনিকে খুঁজে বের করতে হবে। আমারপাল মনেস্ট্রি থেকে যেসব হোটেলের ঠিকানা নিয়ে এসেছিল সেই ঠিকানাগুলো খুঁজতে খুঁজতে তারা একসময় একটা ইসরায়েলি মেয়ের রুমে জনিকে পেয়েও যায়। জনি পালানোর চেষ্টা করছিল, তবে আমারপাল তার পিছু করে শেষ পর্যন্ত তাকে ধরে ফেলে। এইদিকে স্যাম একটা গুরুদুয়ারাতে প্রীতের মায়ের সাথে দেখা করতে আসে। সে বলে প্রীত যে টাকাটা তার অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছিল তার বাচ্চাদের আর ব্যবসার দেখাশোনা করার জন্য সেই টাকাটা তার ফেরত চাই। সেই টাকাটা না পেলে তার ব্যবসা একেবারেই ডুবে যাবে। স্যামের কথা শুনে টুইঙ্কেল তাকে বলে তুমি টাকা পয়সার ব্যাপারে আমার স্বামী অনুরাগের সাথে কথা বলো। তবে স্যাম বলে অনুরাগ তো নিজের বোনের কথাই শোনেনি, তাহলে সে আমার কথা কি শুনবে। সে টাকাটা ফেরত দেওয়ার জন্য প্রীতের মাকে বারবার অনুরোধ করে চলে যায়। তবে এই সব তো আর প্রীতের মায়ের হাতে নেই। সে অসহায়ের মতো সেখানে বসে থেকেই কান্না করতে থাকে। এইদিকে দেখা যায় অরুণ নামের সেই ছেলেটি তার বাবা রাকেশকে খুঁজতে একটা সংস্থায় এসেছে। সে সংস্থার কর্মীকে বলে যে করেই হোক সে তার বাবার একটা খবর চায়। মহিলাটি জানায় যেহেতু এটা 20 বছর আগের ঘটনা তাই তার বাবাকে খুঁজে পাওয়া খুবই কঠিন। এমনও হতে পারে সে মারা গেছে অথবা দ্বিতীয় বিয়ে করে তার আগের পরিবারকে ভুলে গেছে। আবার অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তবুও অরুণ এটা নিয়ে অনেক জোরাজুরি করলে মহিলাটি জানায় সেখানে রাজু নামে একজন এজেন্ট আছে। অরুণের বাবা যখন পাঞ্জাবে এসেছিল সেই সময় রাজুই বিভিন্ন জায়গায় এজেন্ট হিসেবে লেবার সাপ্লাই করত। অরুণ যদি রাজুর সাথে দেখা করে তাহলে হয়তো সে তার বাবার ব্যাপারে কিছু জানতে পারবে। এদিকে একজন পুলিশ কনস্টেবল ধানবান্ধের স্বামী জগদীশের দোকানে আসে, কারণ আজ জগদীশের স্যাম্পল দেওয়ার কথা ছিল কিন্তু সে হসপিটালে না গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে দোকানে বসে আছে। তাই ধানবান্ধ দুজন কনস্টেবলকে দিয়ে জোর করে জগদীশকে ধরে হসপিটালে পাঠায়। তার সাথে পুলিশ থাকায় হসপিটালের অন্য রোগীরা তখন জগদীশকে একজন আসামি ভাবছিল। এমনকি কোনো সাধারণ পরীক্ষা নয়, তাকে স্পার্ম স্যাম্পল দিতে হবে। তাই হসপিটালে আসা রোগীরা তাকে রেপিস্ট ভেবে সমালোচনা করছে। এতে জগদীশ অনেক অপমানিত বোধ করে। জোর করে সে স্যাম্পল দেয় ঠিকই, কিন্তু সেই অপমান কিছুতেই মেনে নিতে পারছিল না। সেদিন বাড়ি ফিরে জগদীশ তাদের ছেলের বাইকটার কাছে আসে। এই বাইকটা দিয়েই তাদের ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ধানবান্ধ ছেলের স্মৃতি হিসেবে বাইকটা বাড়িতেই রেখে দিয়েছে। ধানবান্ধের উপর রাগ করে জগদীশ
জগদীশ বাইকটা তার এক কর্মচারীর কাছে বিক্রি করে দেয়। তবে লোকটা যখন বাইক নিয়ে চলে যাচ্ছে তখনই ধানবান্ত বাড়ি ফেরার পথে তাকে দেখে ফেলে আর বাইক নিয়ে যেতে বাধা দেয়। জগদীশ জোর করে বাইকটা বিক্রি করতে চাচ্ছিল, কারণ সে বলে এই বাইকটার জন্যই তাদের ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তবে ধানবান্ত প্রচন্ড রেগে গিয়ে বলে, বাইকের কারণে নয়, আমাদের ছেলে তোমার কারণে মারা গেছে। জগদীশও মনে মনে জানে যে তার কারণেই তাদের ছেলে মারা গেছে, তাই সে সবসময় এই বিষয়টা নিয়েই মনে মনে অপরাধ বোধে ভুগত। এবার আমরা আরেকটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমারপাল আর সিল্কির বিয়ের পরেই তারা মানালিতে হানিমুনে এসেছে। সেদিন সিল্কি আমারপালকে জানায় বিয়ের আগে তার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সেই সময় সে প্রেগনেন্টও হয়েছিল। তবে এই কথা জানার পর ছেলেটা তাকে রেখে পালিয়ে যায়। এরপর সিল্কি অ্যাবর্শনও করিয়েছিল। সে বিয়ের আগেও এই কথাটা আমারপালকে জানাতে চেয়েছিল, কিন্তু তার মার কারণেই সে বলতে পারেনি। এটা শুনে আমারপাল বলে, বিয়ের আগে যা হয়েছে হয়ে গেছে, তুমি আমাকে সাহস করে সব সত্যি কথা বলেছ, এটাই অনেক বড় কথা। তাই তুমি এসব নিয়ে আর চিন্তা করো না। সিল্কি আমারপালকে জিজ্ঞেস করে তার জীবনেও এমন কোনো ঘটনা আছে কিনা যেটা সে সিল্কিকে বলতে চায়। তবে এই কথা শুনে আমারপাল একেবারেই গম্ভীর হয়ে যায়, কারণ তার জীবনে এমন একটা ঘটনা আছে যেটা সে চাইলেও সিল্কিকে বলতে পারবে না। তাই সে সিল্কিকে কোনো উত্তর না দিয়ে ব্যাপারটা এড়িয়ে যায়। সিন আবারও বর্তমানে এলে দেখা যায় আমারপালের ভাবি রাজির ডেলিভারির সময় হয়ে গেছে, কিন্তু তারা পারদীপকে বারবার কল করেও তার কোনো খোঁজই পাচ্ছে না। এদিকে জনি আর তার গার্লফ্রেন্ড বাণীকে ধরে থানায় আনা হয়েছে, তবে তাদের অনেকবার জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ কিছুই বলছে না। তাই ধানবান্ত চালাকি করে জনিকে এসে বলে যে বাণী সব কথা স্বীকার করে ফেলেছে, তাই এবার তাদের দুজনের উপর মার্ডার কেস করে তাদেরকে ফাঁসির শাস্তি দেয়া হবে। তবুও জনি মুখ খুলছে না দেখে ধানবান্ত আমারপালকে বলে, ওকে এভাবেই আটকে রেখে টর্চার করতে থাকো, এক সময় না এক সময় সে ঠিকই স্বীকার করবে। তখনই তারা খবর পায় অনুরাগের গার্লফ্রেন্ড মাহিকে কেউ গতরাতে খুন করার চেষ্টা করেছে। মাহিকে এখন হসপিটালে ভর্তি করা হয়েছে। এটা শুনেই ধানবান্ত ও আমারপাল মাহির সাথে দেখা করতে হসপিটালে আসে। সেখানে অনুরাগও উপস্থিত ছিল। সে বলে তার উপর প্রতিশোধ নিতেই টুইঙ্কেলের ভাই কারামজোত মাহির উপর আক্রমণ করেছে। অনুরাগ ও মাহির সাথে কথা বলে তারা আবার থানায় ফিরে আসে। এবার জনি তার স্টেটমেন্ট দিতে রাজি হয়। সে জানায় প্রীত যে তার স্বামীর অ্যাকাউন্ট থেকে 4 কোটি টাকা সরিয়েছিল সেটা জনি আগে থেকেই জানত। তার ডান্স স্টুডিও খোলার জন্য 10 লক্ষ টাকার প্রয়োজন ছিল। জনি বুঝতে পেরেছিল প্রীত তাকে পছন্দ করে, তাই সে বাণীর সাথে প্ল্যান করে প্রীতকে ভুলিয়ে ভালিয়ে তার থেকে 10 লক্ষ টাকা নিয়েছিল। এমনকি প্রীত বলেছিল জনির যদি আরো টাকার প্রয়োজন হয় তাহলে সেই টাকা দেবে। তবে প্রীতের থেকে আরো টাকা নেওয়ার আগে সে জনি ও বাণীর রিলেশনশিপের কথাটা জেনে যায়। তাই সে জনিকে তার টাকা ফেরত দেওয়ার জন্য ধমকি দিতে থাকে। এমনকি সে পুলিশে কমপ্লেন করার কথা বলেছিল। তাই জনি পুলিশের কথা শুনে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রীতের খুনের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু ধানবান্ত আমারপাল জনির কথায় বিশ্বাস করে না। তারা ভাবছে জনিকে আরো কিছু সময় টর্চার করলে সে হয়তো খুনের কথাটাও স্বীকার করবে। এদিকে দেখা যায় অরুণ রাজুর সাথে দেখা করতে এসেছে। রাজুই হলো সেই লোক যার কাছ থেকে অনুরাগ টাকা ধার নিয়েছিল। রাজু আগে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় লেবার সাপ্লাই করত। অরুণ রাজুকে তার বাবার ছবিটা দেখাতেই রাকেশের ছবি দেখে রাজু একেবারে চমকে ওঠে। সে অরুণকে কিছু না বলেই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সেদিন রাতে ধানবান্ত বাড়ি ফিরে দেখে জগদীশ তখনও বাড়ি ফেরেনি। গত রাতে তাদের দুজনের ঝগড়া হওয়ার পর তার জগদীশের সাথে আর কোনো কথাই হয়নি। সে কয়েকবার জগদীশকে কল করে, কিন্তু জগদীশ কল রিসিভ করছে না। এদিকে আমারপাল কল করে ধানবান্তকে জানায় মার্ডার স্পটে যে ব্লাড স্যাম্পল পাওয়া গিয়েছিল সেটা জনির সাথে ম্যাচ করেনি। তার মানে জনি সত্যি কথাই বলছিল। পরের দিন তারা জানতে পারে অনুরাগের গার্লফ্রেন্ড মাহিকে রেল লাইনের সিগন্যালের পাশেই আক্রমণ করা হয়েছিল। তাই তারা দুজন গিয়ে সেই জায়গাটার সিসিটিভি ফুটেজ চেক করে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে টুইঙ্কেলের ভাই কারামজোতের বাল্লু নামের যে বন্ধুরা ছিল সেই মাহির উপরে আক্রমণ করেছিল। এদিকে জানা যায় বাল্লুর ডান পায়ে সমস্যা থাকার কারণে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। প্রীতের ঘরের বাইরে শুধুমাত্র বাম পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। তাই তারা ধারণা করে অনুরাগের উপর প্রতিশোধ নিতেই কারামজোত তার বন্ধু বাল্লুকে দিয়ে প্রথমে প্রীতকে খুন করিয়েছে। এরপর মাহিকেও মারার চেষ্টা করেছিল। তবে কারামজোত অনেক পাওয়ারফুল লোক হওয়ায় তাকে সরাসরি ধরা যাবে না। বাল্লু যদি সব অপরাধ স্বীকার করে তাহলেই তারা কারামজোতকে ধরতে পারবে। তখনই জগদীশের সহকারী ধানবান্তকে কল করে জানায় জগদীশ আজও দোকানে আসেনি। ধানবান্ত সাথে সাথে দোকানে গিয়ে জানতে পারে সেই রাতের ঘটনার পর কর্মচারীর সাথেও জগদীশের কোনো যোগাযোগই হয়নি। সেদিন রাতে ধানবান্ত বাড়ি ফিরে দেখে জগদীশ আজ রাতেও বাড়ি ফেরেনি।
তখনই আমারপাল তাকে কল করে জানায় প্রীতের খুনের দিন মার্ডার স্পটে বাল্লুর ফোনের সিগন্যাল পাওয়া গেছে। তাই এবার ধানবান্ধ বাল্লুকে অ্যারেস্ট করতে বলে। পরের দিন ছিল পাঞ্জাবিদের সবথেকে বড় উৎসব লোরি। আমারপালের বাড়িতে সিল্কি সহ বাকি প্রতিবেশীরা লোরি সেলিব্রেট করছে। তখনই আমারপালের বড় ভাই পারদীপ এসে রাজিকে তখনই তার সাথে বাড়ি ফিরতে বলে। পারদীপ খুবই রেগে আছে দেখে সিল্কি কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই সে বারবার আমারপালকে কল করে, তবে তখন আমারপাল বাল্লুকে অ্যারেস্ট করতে যাচ্ছে, তাই সে সিল্কির কল রিসিভ করে না। তবে তারা কারামজোতের বাড়িতে গিয়ে দেখে বাল্লু কোথায় পালিয়ে গেছে। এদিকে ধানবান তার স্বামী জগদীশকে খুঁজতে বের হয়, তবে সে জগদীশকে কোথাও খুঁজে পাচ্ছে না, এমনকি তার ফোনটাও বন্ধ। এদিকে দেখা যায় অনুরাগের সেই ওয়্যার হাউসে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে। ওয়াচম্যান মাল্লি আগুন নেভানোর অনেক চেষ্টা করে, কিন্তু উল্টো তার হাতেই আগুন লেগে হাত জ্বলে যায়। তাই সে ভয়ে তার বন্ধুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে আমারপাল বাড়ি ফিরে দেখে তার বড় ভাই পারদীপ রাজিকে নিয়ে চলে যাচ্ছে। পারদীপের এমন জেদ দেখে আমারপাল তাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করে। সে বলে, আপনি ভাবির এমন অবস্থায় তাকে কেন নিয়ে যাচ্ছেন? এই সময় জার্নি করলে যদি আপনার বাচ্চার কোনো ক্ষতি হয় তাহলে কি হবে? তবে পারদীপ খুবই রেগে গিয়ে বলে, এই সন্তান তো আমার নয়, এই সন্তান হলো তোর। এই কথা শুনতেই সবাই একেবারে চমকে ওঠে। এখানেই জানা যায় বিয়ের আগে আমারপালের তার ভাবি রাজির সাথে সম্পর্ক ছিল, তাই আমারপালের কারণেই তার ভাবি রাজি প্রেগনেন্ট হয়েছে। তবে এটা শুধু পারদীপের কথা, বাচ্চাটা যে আসলে আমারপালের সেটা এখনো নিশ্চিত না। এদিকে ধানবান তার ছেলের যে মোড়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে এসে বসে আছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় 1 বছর আগে জগদীশ তাদের ছেলে নিহালকে একটা বাইক কিনে দিয়েছিল। জগদীশ প্রায়ই তার বন্ধুদের সাথে বারে গিয়ে ড্রিঙ্ক করত। একদিন সে নিহালকেও তার সাথে নিয়ে যায়। বাড়ি ফেরার সময় জগদীশকে মাতাল দেখে নিহাল ড্রাইভ করতে চায়, কিন্তু জগদীশ জোর করে তাকে বাইক চালাতে না দিয়ে নিজেই চালায়। এক সময় একটা কারের সাথে ধাক্কা লেগে বাইকের অ্যাক্সিডেন্ট হয় আর নিহাল সেখানেই মারা যায়। সেদিনের পর থেকে ধানবান তাদের ছেলের মৃত্যুর জন্য জগদীশকেই দায়ী করে। এমনকি জগদীশ নিজেও বুঝতে পেরেছে যে তার জন্যই তাদের ছেলে মারা গেছে। তাই সেটা মানতে না পেরে মদ খাওয়া বাড়িয়ে দেয় আর প্রতিদিন বাড়ি গিয়ে মাতাল হয়ে থাকে। সিন বর্তমানে এলে দেখা যায় পরের দিন সকালে ধানবান ও আমারপাল ওয়্যার হাউসের আগুনের কথা শুনে সেটা দেখতে আসে। তারা ওয়্যার হাউসের দরজা খুলতেই দেখে সেখানে 4 জন লেবারকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তাদের মধ্যে 3 জন আগুনে পুড়ে মারা গেছে, বাকি একজন কোনো রকমে বেঁচে গেছে আর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। লেবারদের শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাদের পরিচয় আর জানা যাচ্ছে না। ওয়্যার হাউসটা যেহেতু অনুরাগের ছিল, তাই লেবারদের এভাবে বেঁধে রাখার জন্য অনুরাগকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়। পুলিশ সেই ওয়্যার হাউসের ওয়াচম্যান মাল্লিকেও খুঁজে বেড়াচ্ছে। এত বড় একটা ঘটনা ঘটায় এটা নিয়ে সব নিউজ চ্যানেলগুলো সমালোচনা করতে থাকে। তারা দোষীদের শাস্তি দেওয়ার জন্য পুলিশের উপর চাপ দিতে থাকে। এদিকে এতদিনেও প্রীতের কেসটা সলভ না হওয়ায় ইন্সপেক্টর ভাবছে ধানবান্ধ পারিবারিক সমস্যার কারণে কেসটা ঠিকমতো ইনভেস্টিগেশন করতে পারছে না। তাই সে ধানবান্ধকে ডেকে ওয়ার্নিং দিয়ে বলে, যদি সে দুদিনের মধ্যে কেস সলভ না করতে পারে তাহলে তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেয়া হবে। তাই ধানবান্ধ ও আমারপাল তাদের ইনভেস্টিগেশনের গতি বাড়িয়ে দেয়। কেস সলভ করতে হলে তাদের বাল্লু ও ওয়াচম্যান মাল্লিকে দ্রুত খুঁজে বের করতে হবে। তারা বাল্লুর এক আত্মীয়র থেকে জানতে পারে 30 বছর আগে বাল্লুর মা বাবা মারা যাওয়ার পর সে তখন থেকে কারামজোতের সাথেই থাকে। তাই কারামজোত ছাড়া বাল্লুর খবর আর কেউ বলতে পারবে না। এদিকে অরুণও লেবারদের পুড়ে মারা যাওয়ার খবরটা জানতে পেরেছে। সবাই বলাবলি করছে মারা যাওয়ার লেবাররা বিহার থেকে এসেছিল, তবে তাদের নাম বা ঠিকানা কেউই জানে না। অরুণের মনে হয় এদের মধ্যে তার বাবাও থাকতে পারে, তাই সে পুলিশ স্টেশনে খবর নিতে আসে, তবে একজন কনস্টেবল তাকে ভাগিয়ে দেয়। সে জানতে পারে 4 জনের মধ্যে একজন এখনো জীবিত আছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এটা শুনেই সেই লোকটার সাথে কথা বলতে অরুণ হসপিটালে আসে, কিন্তু বার্ন ইউনিটের সামনে পুলিশ পাহারা থাকায় সে ভেতরে ঢুকতে পারছে না। সে সারা রাত একটা সুযোগের অপেক্ষায় হসপিটালেই বসে থাকে। এদিকে আমারপাল ওয়াচম্যান মাল্লিকে খুঁজতে তার বাড়িতে আসে। মাল্লির বন্ধুর থেকে সে জানতে পারে ওয়্যার হাউসে আগুন দেওয়ার পেছনে মাল্লির কোনো হাত ছিল না, কিন্তু এমন ঘটনা ঘটলে সবসময় লেবারদেরই দোষ দেওয়া হয়। তাই মাল্লি ভয়ে পালিয়ে গেছে। বন্ধুটি জানায় মাল্লি তো উল্টো আগুন নেভাতে গিয়ে নিজের হাতও পুড়িয়ে ফেলেছে। আমারপাল বুঝতে পারে মাল্লি তাহলে নিশ্চয়ই এখন ডাক্তারের কাছে যাবে। তাই সে শহরের সব ডাক্তারদের জানিয়ে দেয় যদি কোনো লোক পোড়া হাত নিয়ে চিকিৎসা করাতে আসে তাহলে সাথে সাথেই যেন পুলিশকে খবর দেয়া হয়। রাতে আমারপাল বাড়ি ফিরে দেখে সিল্কি রাগ করে বাপের বাড়ি চলে গেছে। আমারপাল সিল্কির সাথে কথা বলতে তার বাড়িতে যায়, কিন্তু সিল্কির মা তাকে কিছুতেই সিল্কির সাথে দেখা করতে দিচ্ছে
দিচ্ছে না। আমার পাল বাড়ির নিচে দাঁড়িয়ে অনেক সময় সিল্কিকে ডাকাডাকি করে। এরপর সে তার বড় ভাই পারদীপের বাড়িতে আসে। সে পারদীপকে বলে, আমার সব সম্পত্তি তো আপনাকেই দিয়ে দিয়েছি, তারপরেও কেন আমার সংসার ভাঙতে চাইছেন? আমার সংসার ভেঙে আপনার কি লাভ হবে? আর আপনি কিভাবে এত নিশ্চিত হয়ে বলছেন যে ওই সন্তানটা আমারই? পারদীপ বলে, আমি জানি আমি কখনোই বাবা হতে পারবো না। আর তুই যে সম্পত্তির কথা বলছিস সেই সম্পত্তিও আমি কোনোদিন চাইনি। আমি শুধু একটা সুন্দর পরিবার চেয়েছিলাম। আমার সবসময় মনে হতো তুই যদি বিয়ে করে সংসার শুরু করিস তাহলে তোর সংসারের কারণে আমাদের পরিবারটা ভেঙে যাবে। তবে এবার তোর সংসারটা ভেঙেই গেল। আমার পাল বলে, আমার বা সিল্কির এতে কোনো দোষ নেই, সব দোষ আপনার। প্রথমে আপনি আপনার সংসার ভেঙেছেন আর এখন আমার সংসার ভাঙতে চাইছেন। আপনি যদি এসবই করতে থাকেন তাহলে সব গুরুদুয়ারা ঘুরে ফেললেও আপনি কোনোদিনই শান্তি পাবেন না। এটা বলেই আমার পাল রাগ করে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে সুযোগ বুঝে অরুণ সেই লেবারের সাথে কথা বলে। সে লোকটাকে তার বাবার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে লোকটা রাকেশকে চেনে কিনা। লোকটা বলে সে রাকেশকে আগে কখনোই দেখেনি, তবে সে রাজু নামে সেই লেবার এজেন্টের কথা জানায়। লোকটা বলে রাজুই এই এলাকার সব লেবারদের খোঁজ দিতে পারবে। অরুণ ভাবে হয়তো তার বাবা আগুনে পুড়ে মারা গেছে, এ কারণে লোকটা তাকে কিছুই বলতে চাইছে না। তাই অরুণ কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায়। অরুণকে সেই রুম থেকে বের হতে দেখে ধানওয়ান্তের তার উপর সন্দেহ হয়। তাই সে অরুণকে ধরার চেষ্টা করে, কিন্তু অরুণ দৌড়ে পালিয়ে যায়। ধানওয়ান্ত আমারপাল থানায় ফিরে অনুরাগকে জিজ্ঞাসাবাদ করে। অনুরাগ জানায় সে 4 জন শ্রমিকের ব্যাপারে সে কিছুই জানে না। হতে পারে কারামজোত তাকে ফাঁসানোর জন্যই 4 জনকে ওয়ারহাউসের ভেতরে আটকে রেখে আগুন লাগিয়ে দিয়েছে। আমারপাল তাকে রাজুর কথা জিজ্ঞেস করলে অনুরাগ জানায় যে সে রাজু নামের কাউকেই চেনে না। এদিকে তারা জানতে পারে হসপিটালে ভর্তি হওয়া লোকটা বারবার রাজু ও রাকেশ এই দুটো নাম বলছে। তাই ধানওয়ান্ত আমারপালকে এই দুজনের ব্যাপারে খোঁজ নিতে বলে। তখন আমারপাল ধানওয়ান্তের কাছে একদিনের ছুটি চায়, কারণ সে সিল্কির বাড়িতে গিয়ে তাকে তার ব্যাপারটা বোঝাতে চাইছিল। তবে ধানওয়ান্ত বলে এমনিতে এতদিন ধরে আমরা খুনিকে খুঁজে পাচ্ছি না, তার উপর আরো 3 জন পুড়ে মারা গেছে। এই সময় যদি তুমি ছুটি চাও তাহলে ইন্সপেক্টর তোমাকে এই কেস থেকে বের করে দেবে। তাই আমারপাল ভাবে কেসটা সলভ হওয়ার পরেই সে সিল্কির কাছে যাবে। এইদিকে দেখা যায় অরুণ আবারও রাজুর কাছে এসেছে। রাজু এবার রাগের মাথায় স্বীকার করে ফেলে যে সেই রাকেশকে অনুরাগের বাড়িতে কাজে লাগিয়েছিল। এটা শুনে অরুণ ভাবে তাহলে নিশ্চয়ই তার বাবা আগুনে পুড়ে মারা গেছে। সে রাগে বড় একটা পাথর দিয়ে রাজুর মাথায় বাড়ি মেরে তাকে মেরে ফেলে, কারণ রাজুর জন্যই তার বাবা মারা গেছে। খবর পেয়ে সাথে সাথেই পুলিশ এসে অরুণকে অ্যারেস্ট করে। এদিকে ইন্সপেক্টর ধানওয়ান্তের উপর বেশ রাগারাগি করতে থাকে, কারণ এমনিতেই প্রীতের কেসটা সলভ হচ্ছে না, তার উপর আরও একজনকে মার্ডার করা হয়েছে। তাই সে ধানওয়ান্তকে এই কেসটা অন্য একজনকে হ্যান্ডেল করতে বলে। ধানওয়ান্ত অবাক হয়ে বলে, আপনি তো কেসটা সলভ করতে আমাকে 2 দিনের সময় দিয়েছিলেন। ইন্সপেক্টর জানায় সে ধানওয়ান্তের মধ্যে কেস সলভ করার কোনো তাড়াই দেখতে পাচ্ছে না, সে তার পার্সোনাল লাইফের প্রবলেম নিয়েই চিন্তায় আছে। এসব শুনে এবার ধানওয়ান্ত খুব মন খারাপ করে বলে, আমি একজন মেয়ে বলেই হয়তো আপনি আমার মধ্যে ডেডিকেশন দেখতে পাচ্ছেন না। আমার স্বামীকে 3 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে জীবিত আছে নাকি মারা গেছে সেটাও আমি জানি না। তা সত্ত্বেও আমি দিনরাত এই কেসটার পেছনে কাজ করে যাচ্ছি। তাই ইন্সপেক্টরের বারবার বলার পরেও ধানওয়ান্ত জানায় ইন্সপেক্টর তাকে যেহেতু 2 দিনের সময় দিয়েছে, তাই 2 দিন শেষ না হওয়ার আগে সে কেস ফাইল হ্যান্ডওভার করবে না। 2 দিন পার হলেই সে কেসের দায়িত্ব ছেড়ে দেবে। তাই ইন্সপেক্টর তাকে কেসটা সলভ করতে 2 দিনের আলটিমেটাম দেয়। সেদিন রাতে মাল্লি হাতে ট্রিটমেন্ট করাতে একজন ডাক্তারের কাছে আসে। পুলিশ যেহেতু শহরের সব ডাক্তারদের আগে জানিয়ে রেখেছিল, তাই মাল্লিকে দেখামাত্রই ডাক্তার পুলিশ স্টেশনে খবর দেয়। এটা শুনে ধানওয়ান্ত মাল্লিকে অ্যারেস্ট করার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। এইদিকে তখন আমারপাল জানতে পেরেছে একজন ট্রাক ড্রাইভার বাল্লুকে শহর থেকে বের হতে সাহায্য করেছে। তাই সে সেই ট্রাক ড্রাইভারের সাথে দেখা করতে আসে। তবে ট্রাক ড্রাইভার তাকে জানায় সে বাল্লুকে শহরের বাইরে নিয়ে গিয়েছিল ঠিকই, তবে একটা কল পেয়েই বাল্লু আবারও শহরে ফিরে এসেছে। আমারপাল ধানওয়ান্তকে কল করে এই খবরটা জানালে ধানওয়ান্ত তাকে বলে তারা মাল্লিকে অ্যারেস্ট করতে যাচ্ছে। এইদিকে দেখা যায় পুলিশ আসার আগেই বাল্লু মাল্লিকে মারার জন্য পৌঁছে গেছে। বাল্লু মাল্লিকে মারার চেষ্টা করে, তবে তখনই পুলিশ পৌঁছে যায়। পুলিশ দেখে তারা দুজনেই পালাতে যায়, তবে ধানওয়ান্ত এসে বন্দুক দেখিয়ে মাল্লিকে ধরে ফেলে। তখনই বাল্লু ধানওয়ান্তকে পেছন থেকে আক্রমণ করে। সে ধানওয়ান্তকে মেরে মেরে একেবারে জখম করে দেয়। এরপর সে যখন মাল্লিকে মারতেই যাবে তখনই সেখানে আমারপাল চলে আসে, আর তাকে দেখে বাল্লু আবারও পালিয়ে যায়। আমারপাল তাড়াতাড়ি ধানওয়ান্তকে হসপিটালে পাঠায়। এরপর সে পুলিশের টিম নিয়ে বাল্লু আর মাল্লি দুজনকেই ধরে ফেলে।
এবার আমরা ২০ বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। পোল্ট্রি ব্যবসায়ী রাজু বিহার থেকে আসা ৫ জন শ্রমিককে তার ফার্মে নিয়ে আসে। তখন অনুরাগের বাবা ছিল সেই পোল্ট্রি ফার্মের মালিক। ফার্মের দেখাশোনা করার জন্যই রাজু এই ৫ জনকে নিয়ে এসেছে। তবে ৪ জনকে ফার্মেই থাকতে বলে রাজু অরুণের বাবা রাকেশকে নিয়ে অনুরাগদের বাড়িতে আসে। অনুরাগের বাবা রাকেশকে তাদের বাড়িতে কাজের লোক হিসেবে রেখে দেয়। এটা থেকেই জানা যায় রাজু রাকেশকে অনুরাগদের বাড়িতে কাজের লোক হিসেবে নিয়োগ দিয়েছিল। তার মানে রাকেশ ফার্ম হাউসে আগুনে পুড়ে মারা যায়নি। এবার সিন বর্তমানে এলে দেখা যায় অনুরাগের ছেলে স্কুলে এসেছে। সে স্কুলের সামনে পাগল রাকেশকে বসে থাকতে দেখে রাকেশের কাছে আসে। যেহেতু রাকেশ এত বছর তাদের বাড়িতে কাজ করেছে, তাই অনুরাগের ছেলে রাকেশকে দেখেই চিনতে পারে। রাকেশও ছেলেটাকে চিনতে পেরে তার হাত ধরে কাছে ডাকে। কিন্তু স্কুলের সিকিউরিটি গার্ডরা রাকেশকে ছেলে ধরা ভেবে তাকে ধরে পুলিশে দিয়ে দেয়। এদিকে ধানবান্দ একটু সুস্থ হওয়ার পর সে আমারপালকে নিয়ে মাল্লিকে জিজ্ঞাসাবাদ করতে আসে। মাল্লি তাদেরকে জানায়, আমি ওই লেবারদের বাঁচানোর জন্য গিয়েছিলাম, কিন্তু আগুন এত বেশি ছিল যে আমার হাত পুড়ে গেছে আর আমি তাদের বাঁচাতেও পারিনি। আমারপাল জিজ্ঞেস করে ওই শ্রমিকগুলোকে ভেতরে বেঁধে রাখা হয়েছিল কেন। মাল্লি জানায় ওদেরকে অনেক বছর ধরেই ওখানে বেঁধে রাখা হয়েছে। কয়েক মাস আগে অনুরাগ টাকার অভাবে ফার্মটা বন্ধ করে দেয়। তখন মাল্লি অনুরাগকে বলেছিল সেই শ্রমিকদের ছেড়ে দিতে, কিন্তু অনুরাগ তার কথা না শুনে শ্রমিকদের ভেতরে চেন দিয়ে আটকে রেখেছিল। আমারপাল রাকেশের ছবি দেখিয়ে মাল্লিকে জিজ্ঞেস করে এই লোকটা কি ওই ৪ জনের মধ্যেই ছিল কিনা। মাল্লি জানায় এই লোকটা সেখানে ছিল না। ধানওয়ান্ত আমারপাল থানায় ফিরে এলে আহুজা জানায় মার্ডার স্পটে যে ব্লাড পাওয়া গিয়েছিল সেটা বাল্লুর ব্লাডের সাথে 100% মিলে গেছে। তবে প্রীতের গলায় যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা বাল্লুর সাথে ম্যাচ করেনি। এটা শুনে ধানওয়ান্ত আমারপাল বেশ চিন্তায় পড়ে যায়, কারণ একটা এভিডেন্স ম্যাচ করলেও অন্যটা ম্যাচ করছে না। তাই তারা ভাবে হয়তো সেদিন বাল্লুর সাথে অন্য কেউ ছিল। বাল্লুকে থানায় আনার পর থেকেই তাকে টর্চার করা হচ্ছে, কিন্তু বাল্লু একটা কথাও স্বীকার করছে না। ধানওয়ান্ত কারামজিৎকে নিয়ে অনেক কথা বলে বাল্লুর মুখ খোলাতে চায়, কিন্তু বাল্লু একটা কথাও বলছে না। তখনই অনুরাগের স্ত্রী টুইঙ্কেল থানায় আসে। টুইঙ্কেল ধানওয়ান্তকে বলে আপনারা বাল্লুকে যতই টর্চার করুন না কেন বাল্লু কিছুই বলবে না, কারণ ছোটবেলা থেকেই বাল্লু পুলিশদের ঘৃণা করে। সে যখন ছোট ছিল তখন পুলিশ একটা মামলার কারণে বাল্লুর মা বাবাকে ধরে নিয়ে যায়। তারা বাল্লুর বাবাকে পিটিয়ে মেরে ফেলে আর বাল্লুর মাকে ১০ জন পুলিশ সদস্য মিলে ১ সপ্তাহ ধরে শারীরিক নির্যাতন করে মেরে ফেলেছিল। তাই ওই ঘটনার পর থেকে বাল্লু পুলিশদের একেবারেই সহ্য করতে পারে না। তাই সে আপনাদের কাছে কিছুই স্বীকার করবে না। এরপরে টুইঙ্কেল জানায় আসলে প্রীতকে বাল্লু খুন করেনি, তবে প্রীতকে খুন করার জন্য টুইঙ্কেলই বাল্লুকে পাঠিয়েছিল। সেদিন বাল্লু প্রীতকে খুন করতে গিয়ে দেখে প্রীতের ডেড বডি গোয়াল ঘরে পড়ে আছে। মানে বাল্লু সেখানে যাওয়ার আগেই অন্য কেউ এসে প্রীতকে খুন করেছিল। ধানওয়ান্ত তাকে জিজ্ঞেস করে আপনি প্রীতকে মারতে চেয়েছিলেন কেন। টুইঙ্কেল বলে প্রীতের স্বামী সংসার সবকিছুই আমেরিকাতে ছিল, এরপরেও সে নিজের সংসার ফেলে রেখে এখানে এসে অনুরাগের সম্পত্তির ওপর ভাগ বসাতে চাইছিল। সেই সময় অনুরাগের এমনিতেই ব্যবসায় অনেক লস হচ্ছিল। সে অনেকের কাছ থেকেই মোটা অঙ্কের টাকা ধারও নিয়েছিল। তাই সে নিজের সংসার বাঁচাতে বাল্লুকে দিয়ে প্রীতকে খুন করাতে চেয়েছিল। এমনকি সেই বাল্লুকে দিয়ে মাহির উপরেও আক্রমণ করিয়েছে, যাতে মাহি মারা গেলে অনুরাগ আবারও তার সংসারে ফিরে আসবে। টুইঙ্কেলের কথা শুনে ধানওয়ান্ত আর আমারপাল এবার আবারও অনুরাগের সাথে কথা বলতে আসে। ধানওয়ান্ত বলে টুইঙ্কেল তার সব অপরাধ স্বীকার করেছে। সে বাল্লুকে দিয়ে প্রীতকে মারতে চেয়েছিল আর মাহির ওপরও সেই আক্রমণ করিয়েছে। এমনকি মাল্লিও ফার্মে মারা যাওয়া সেই শ্রমিকদের কথাও বলে দিয়েছে। তবে অনুরাগ বলে সে ওই শ্রমিকদের বেঁধে রাখেনি। তার বাবা যখন পোল্ট্রির ব্যবসা করত তখন সে ৪ জন তার বাবার আন্ডারেই কাজ করত। তখন থেকেই তারা ওই ওয়্যারহাউসেই থাকত। অনুরাগের বাবা মারা যাওয়ার পর বাকি সম্পত্তির সাথে সাথে সে ওই ৪ মজদুরদেরও উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। তাই অনুরাগ তাদেরকেও তার সম্পত্তির মতোই ব্যবহার করত। এখানেই অনুরাগের কথা থেকে জানা যায় সেই ৪ জন যে মারা গেছে তাতে অনুরাগের বিন্দুমাত্র আফসোস নেই। এদিকে তদন্তের ২ দিন পার হয়ে গেছে। ধানওয়ান্ত এসে ইন্সপেক্টরের কাছে এই কেসের সব রিপোর্ট জমা করে। তারা অনেক কিছু খুঁজে বের করতে পারলেও প্রীতকে আসলে কে খুন করেছে সেটা আজও জানতে পারেনি। ধানওয়ান্তরা যেহেতু এই কেসটা নিয়ে এতদূর এগিয়ে গেছে, তাই ইন্সপেক্টর বলে তাকে আর কেসটা হ্যান্ডওভার করতে হবে না। ইন্সপেক্টর ধানওয়ান্তকে বাকি কেসটাও সলভ করতে বলে। ইন্সপেক্টর এটাও জানায় সে হেডকোয়ার্টারে বলে জগদীশকে খুঁজে বের করার ব্যবস্থা করবে। তবে ধানওয়ান্ত আর এই কেসটা হ্যান্ডেল করতে চাচ্ছে না।
কারণ সে চায় না তাকে আবারও সিম্পেথি দেখিয়ে কোনো কেস দেয়া হোক। এরপর ধানবাদ আমারপালকে নিয়ে যেই ইন্সপেক্টরের রুম থেকে বেরিয়ে আসছে তখনই তাদের শেকলে বাঁধা রাকেশের ওপরে নজর পড়ে। একজন কনস্টেবল জানায় ছেলে ধরার অভিযোগে রাকেশকে বন্দি করে রাখা হয়েছে, তবে তাদের কাছে রাকেশের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এইদিকে ধানবান্ধরা রাকেশের নাম জানে না, তাই তারা রাকেশকে মুক্ত করে দেয়। সেদিন স্যামের বাবা এসে স্যামের জামিন করিয়ে তার পাসপোর্ট ফিরিয়ে নিয়ে যায়। স্যামের বাবা তাকে বলে যদি সে চায় তাহলে সে লাভলিকে বিয়ে করতে পারে, তার ছেলেমেয়েদের জন্য একজন মা দরকার। তবে স্যাম লাভলিকে বিয়ে করতে মানা করে দেয়। সে জানায় সে যদি এখন লাভলিকে বিয়ে করে তাহলে তার মনে হবে সে প্রীতের সাথে অনেক বড় অন্যায় করেছে, তাই সে এটা কিছুতেই করতে পারবে না। সেদিন রাতে ধানবান্ধ বাড়ি ফিরে দেখে জগদীশ আজও বাড়ি ফেরেনি। তখনই জগদীশের ছোট ভাই তাকে কল করে জানায় জগদীশের সাথে তার কথা হয়েছে। জগদীশ এখন কোথায় আছে সেটা সে জানে, কিন্তু জগদীশ কাউকে এটা জানাতে মানা করেছে। তবে ধানওয়ান্ত জোর করে জগদীশের ঠিকানা জেনে নেয়। সে সকাল হতেই একটা রিহাব সেন্টারে আসে। জগদীশ নিজেই এই রিহাব সেন্টারে থাকতে এসেছে। ধানওয়ান্ত দূরে দাঁড়িয়ে শুনতে পায় জগদীশ রিহাবে আসা অন্যদের সাথে তার জীবনের সব কাহিনী শেয়ার করছে। সে সবাইকে বলে তার কারণেই তাদের ছেলে মারা গেছে। জগদীশ বলে নিহাল মারা যাওয়ার আগে থেকে আমি ড্রিঙ্ক করতাম। নিহাল মারা যাওয়ার পর সেই অনুতাপ থেকে আমি আরো বেশি ড্রিঙ্ক করা শুরু করি। আমার স্ত্রী ধানবান্ধ প্রতিদিন আমাকে বার থেকে মাতাল অবস্থায় বাড়ি ফিরিয়ে আনতো। সে যদি একবার আমাকে মুখ ফুটে বলতো যে তুমি আর কোনোদিনও ড্রিঙ্ক করো না, তাহলেই আমি ড্রিঙ্ক করা ছেড়ে দিতাম। কিন্তু ধানবান্ধ একবারও আমাকে কিছুই বলেনি। সে সবসময় আমাকে আমাদের ছেলের খুনি হিসেবে দেখেছে। এসব শুনে এবার ধানবান্ধ বুঝতে পারে জগদীশ কেন প্রতিদিন এত ড্রিঙ্ক করে সবসময় মাতাল হয়ে থাকে। তাদের ছেলে মারা যাওয়ায় শুধু ধানবান্ধই নয়, জগদীশও অনেক কষ্ট পেয়েছে। সে নিজেও নিজেকে নিহালের খুনি ভাবছে। তাই ধানবান্তের অনেক আগে জগদীশকে বোঝা উচিত ছিল। ধানবান্ত তার ভুল বুঝতে পেরে বাইরে দাঁড়িয়ে খুব কান্না করতে থাকে। এইদিকে আমারপাল থানায় এসে নতুন করা কেসের ফাইলগুলো চেক করছে। তখনই সে অরুণের করা সেই মিসিং রিপোর্টটা দেখতে পায়। রাকেশের ছবি দেখে আমারপাল বুঝতে পারে গতকাল যে পাগলটিকে থানায় বেঁধে রাখা হয়েছিল তার সাথেই এই ছবিটার অনেক মিল আছে। এমনকি সেই পাগলটা আজকেও থানায় এসে বসে আছে। আমারপাল ছবিটা নিয়ে রাকেশের সামনে এসে মিলিয়ে দেখে সেই পাগলটাই হলো আসলে রাকেশ। এরপর সে রাকেশকে অরুণের সামনে নিয়ে যায়। অরুণ রাকেশকে দেখা মাত্রই চিনতে পারে যে এটাই তো তার বাবা। এরপর রাকেশকে অনুরাগের সামনে আনা হয়। তবে অনুরাগকে দেখেই রাকেশ খুব ভয় পেয়ে যায়। সে চিৎকার করে অনুরাগকে মারতে যায়। তখনই পুলিশ এসে কোনো রকমে রাকেশকে ছাড়িয়ে আনে। অনুরাগ আমারপালকে বলে এই লোকটা তো রাকেশ, ও অনেক বছর আমাদের বাড়িতে কাজ করেছে। রাকেশের মানসিক সমস্যার জন্যই আমরা 2 সপ্তাহ আগে ওকে ছেড়ে দিয়েছি। সব শুনে ধানবান্ধ আমারপাল বুঝতে পারে অনুরাগ হয়তো রাকেশকেও ওই 4 জনের মতোই শিকল দিয়ে বেঁধে রাখত। তাই বছরের পর বছর এমনভাবে থাকার কারণে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তখনই হঠাৎ ধানবান্তের মনে হয় শুধুমাত্র একদিন থানায় বন্দি করে রাখার কারণে রাকেশ আবারও আজ থানায় ফিরে এসেছে। তাহলে নিশ্চয়ই যে বাড়িতে তাকে এত বছর বন্দি করে রাখা হয়েছে রাকেশ নিশ্চয়ই সেখানেও গিয়েছিল। তাই এবার ধানবান্ধরা রাকেশকে নিয়ে অনুরাগের বাড়িতে আসে। বাড়ির গেটে ঢোকার সাথে সাথেই রাকেশ একাই গোয়াল ঘরের দিকে যেতে থাকে। আর এখানেই আমরা জানতে পারি সেদিন রাতে প্রীতের সাথে আসলে কি হয়েছিল। সেদিন রাতে প্রীত বাইরে দাঁড়িয়ে জনির সাথে ঝগড়া করছিল। তখনই সেখানে বাড়ির কাজের লোক কালীন চলে আসায় জনি তাকে দেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর কালীন বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যায়। কালীন বের হওয়ার পরেই রাকেশ বাড়িতে ঢোকে। রাকেশকে গোয়ালঘরের দিকে যেতে দেখে প্রীত তার পিছু পিছু যায়। রাকেশ গোয়ালঘরে ঢুকে তাকে যে শিকল দিয়ে বেঁধে রাখা হতো সেটা তার পায়ে পেঁচিয়ে সেখানে বসে থাকে। প্রীত এসে রাকেশকে বলে তোমাকে তো ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে তুমি আবারও কেন এখানে এসেছো? তুমি তোমার বাড়িতে ফিরে যাও। তবে ততদিনে রাকেশ একেবারেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে হঠাৎই প্রীতের গলা চেপে ধরে। প্রীত নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। তাই রাকেশ প্রীতের গলা ছেড়ে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কিন্তু তখনই প্রীতের পেটে একটা লোহার রড ঢুকে যায়। তাই প্রীত সেখানেই মারা যায়। পরের দিন সকাল হওয়ার আগেই রাকেশ সেখান থেকে চলে যায়। তাই পরের দিন সকালে প্রীতের মা এসে শুধু প্রীতের ডেড বডিটাই দেখতে পেয়েছিল।
তাই আজ পর্যন্ত কেউ জানতেও পারেনি সেদিন প্রীতকে কিভাবে খুন করা হয়েছিল। তবে আজ রাকেশকে গোয়ালঘরে বসে থাকতে দেখে সবাই এবার সত্যিটা বুঝতে পেরেছে। সবকিছু জানতে পেরে প্রীতের মা কাঁদতে কাঁদতে বলে, ও এত বছর আমাদের বাড়িতে থেকে কাজ করেছে, আমরা ওকে এত বছর থাকতে দিয়েছি, খেতে দিয়েছি। প্রীত নিজেই অনুরাগের সাথে অনেক যুদ্ধ করে রাকেশকে মুক্ত করে দিয়েছিল, আর শেষ পর্যন্ত কিনা এই রাকেশই আমার মেয়েকে খুন করলো। এবার ধানবন্ত বলে, আপনার মেয়েকে রাকেশ খুন করেনি, প্রীতকে আপনারাই খুন করেছেন। আপনার পরিবারের বিকৃত মানসিকতার জন্যই আজ এতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। আপনারা বাড়ির কাজের লোকদের মানুষই মনে করেন না, তাদের পশুর মতো গোয়াল ঘরে শেকল দিয়ে বেঁধে রাখেন। এটা বলেই ধানওয়ান্ত সেখান থেকে চলে যায়। প্রীতের মা আর কিছুই বলতে না পেরে সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। এর মাধ্যমে ধানবন্ত আমারপাল প্রীতের কেসটা সলভ করে ফেলে। সেদিন রাতে পারদীপ আমারপালকে কল করে জানায় রাজিকে হঠাৎ হসপিটালে ভর্তি করতে হয়েছে। ডাক্তাররা বলছে তার অবস্থা খুবই খারাপ, তাই সে কি করবে কিছুই বুঝতে পারছে না। পারদীপের কথা শুনে আমারপালও তাড়াতাড়ি হসপিটালে আসে। আমারপালকে দেখে এবার পারদীপ তার ভুল স্বীকার করে। সে বলে সে কোথাও গিয়ে শান্তি পাচ্ছে না, তাই আমারপাল যেন তাকে ক্ষমা করে দেয়। এটা বলেই সে আমারপালকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর একজন নার্স এসে জিজ্ঞেস করে তাদের মধ্যে বাচ্চার বাবাকে। আমারপাল কিছুই বুঝতে পারছিল না এবার সে কি করবে। সে যেই চেয়ার থেকে উঠতেই যাবে তখনই পারদীপ তাকে থামিয়ে দেয়। সে আমারপালকে সেখানেই বসতে বলে নিজেই নার্সের সাথে ভেতরে চলে যায়। তার মানে এবার পারদীপ বাচ্চাটাকে তার নিজের বাচ্চা হিসেবেই মেনে নিয়েছে। আমারপাল সেখানে বসে আছে, তখনই দেখা যায় সিল্কি এসেছে। সিল্কি আমারপালের পাশেই একটা চেয়ারে বসে পড়ে। এদিকে ধানবন্ত এবার নিজেই নিহালের বাইকটা বিক্রি করে দেয়, কারণ সে বুঝতে পেরেছে তাদের ছেলেই যখন চলে গেছে তাহলে তার কষ্টের স্মৃতিগুলো ধরে রাখার কোনো মানেই হয় না। জগদীশ এতদিন রিহাব সেন্টারে থেকে সবার সাথেই যোগাযোগ বন্ধ রেখেছিল। এবার সেও ধানবন্তকে কল করে তার সাথে কথা বলে। আর এটা দেখিয়ে এই সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের এই সিরিজটা আর আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আপনাদের এই গল্পের কোন ক্যারেক্টারকে সবথেকে বেশি ভালো লেগেছে বলুন তো? আমার তো অরুণ নামের ছেলেটার ক্যারেক্টারটা খুবই ভালো লেগেছে। বেচারা শুধু ওর বাবাকে খুঁজতে এসেছিল, কিন্তু সে যেখানেই যেত সবাই ওকে দূর দূর করে তাড়িয়ে দিত। শেষ পর্যন্ত বেচারা খুনই হয়ে গেল। এটা থেকেই বোঝা যায় জীবনটা সবার জন্য একরকম হয় না। আপনাদের এই ব্যাপারে কি মত সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কম দামি মোবাইলে এই হাই রেজলিউশন ভিডিও এডিট করতে গিয়ে আমাকে যে কি ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে, আমার যে এত ধৈর্য আছে এটা তো আমি নিজেই জানতাম না। এত ধৈর্য যদি অন্য কাজে লাগাতাম তাহলে তো কথাই ছিল না। কি আর করব বলুন, তাই আমি গিয়ে কান্নাকাটি করি। আর আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।